হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট এডুকেশন উইথ অশ্বিনী। আজকে আমাদের টপিক হচ্ছে মোশন। ওকে, আজকে আমরা মোশন সম্বন্ধে জানবো। প্রথম জানবো কি মোশনটা কি, এবং তারপর জানবো যে মোশন কত প্রকার হয়। ঠিক আছে, এখানে পুরো লেখা আছে, দেখো মোশন মোটামুটি 10 প্রকার হয়। ঠিক আছে, এবং তারপর জানবো যে মোশন এই টপিকের উপর বেস করে কোন কোন অঙ্ক আমাদের পরীক্ষা আসতে পারে, সেই সমস্ত অঙ্কগুলো আমরা জানবো। এবং তারপর জানবো যে এই মোশনের উপর ঠিক এই মোশন মানে এই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে কোন কোন এমসিকিউ পরীক্ষা আসতে পারে, সেই এমসিকিউগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো। ওকে, তাহলে চলো আমরা মোশন চ্যাপ্টার শুরু করি। আচ্ছা, এই মোশন শুরু করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে মোশনটা কি। ওকে, দেখো মোশন শুরু হওয়ার আগে মোশনটা আমরা জানি যে কি, আমরা জানি যে আমাদের আমি যখন যদি ভাবি এখন এই ফোনটা যদি ভাবি বোর্ডের সাপেক্ষে কি, ফোনটা যদি বোর্ডের সাপেক্ষে কি ভাবি, যদি স্থির, ফোনটা বোর্ডের সাপেক্ষে স্থির। এটা কেন ভাবছি? কারণ আমাদের দুটো কন্ডিশন মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে আশেপাশের পরিবেশ, আর একটা হচ্ছে সময়। আমি তাহলে এখন এই ফোনটা বোর্ডের সাপেক্ষে স্থির, কারণ সময়ের সাথে সাথে ফোনটার কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, সেই কারণে কি ফোনটা স্থির। এবং কি হচ্ছে আশেপাশের পরিবেশের সাপেক্ষে কেন স্থির, মানে আমাদের টোটাল দুটো কন্ডিশন মনে রাখতে হবে, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ, সারাউন্ডিং। ওকে, এবার যদি মোশনটা বলি তাহলে কি হয়, যে সময়ের সাপেক্ষে আশেপাশের পরিবেশ মানে সময় এবং আশেপাশের পরিবেশের সাপেক্ষে যদি সেই বস্তু কোনো একটা বস্তু গতিশীল হয় তাহলে তাকে কি বলবে? মোশন বলবে। ওকে, তাহলে যদি অ্যাকচুয়ালি আমাদের টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ড কি গতিশীল কিন্তু। ঠিক আছে, এবার যদি আমাদের পৃথিবী তো রোটেটরি ঘুরছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এবং সেটা যদি আমরা অন্য গ্রহ থেকে দেখি তাহলে কি হবে, সেটা গতিশীল হবে অবশ্যই। সেই কারণে দুটো কন্ডিশন অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে আশেপাশের পরিবেশের কন্ডিশন, সারাউন্ডিং এর অবস্থা, যেটা আমাদের বলতে হবে যে ওটা গতিশীল না ওটা মানে ওটা মোশনে আছে না ওটা রেস্টে আছে। ওকে, তাহলে চলো আমরা মোশনটা জেনে নিই, মোশন কত প্রকার হতে পারে। দেখো, প্রথম মোশনটা আছে এখানে রেক্টিলিনিয়ার মোশন। তাহলে রেক্টিলিনিয়ার মোশনটা কি? রেক্টিলিনিয়ার মোশনটা হচ্ছে কোনো বস্তু সরলরৈখিক বরাবর গেলে তাকে রেক্টিলিনিয়ার মোশন বলে। যেমন এক্সাম্পল ধরো কোনো গাড়ি রাস্তাতে যাচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবর, তাহলে সে গাড়ির গতিবেগটাকে আমরা কি বলবো? সে গাড়ির গতিবেগটাকে আমরা বলবো রেক্টিলিনিয়ার মোশন। ওকে, জাস্ট আমরা নর্মাল এই 10টা সম্পর্কে আলোচনা করবো, একদম নর্মালি খোলাখুলি। তারপর বলছে কার্ভ লিনিয়ার মোশন। দেখো আমরা একটা ছবি আঁকছি, এখানে দেখে নাও, দিস ইজ আ কার্ভ। ওকে, ধরো এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, একজন মানে বল খেলছে, মানে বলটা যদি কেউ এইভাবে দেয় তাহলে কি হবে? এইভাবে গিয়ে পড়বে, মানে একটা কার্ভ হয়ে পড়বে। তাহলে সেই মোশনটাকে বলবো কার্ভ লিনিয়ার মোশন। মানে কার্ভ লিনিয়ার মোশন একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে একটা কার্ভ থাকবে। এবার ধরো একটা ব্রিজ আছে, ঠিক আছে, ধরো এটা ব্রিজ ধরে নাও, তাহলে এই ব্রিজ বরাবর ধরো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, তাহলে তোমার ওই সাইকেল চালানোটা কি একটা কার্ভ লিনিয়ার মোশন। ওকে, তাহলে আমাদের রেক্টিলিনিয়ার হয়ে গেল, কার্ভ লিনিয়ার হয়ে গেল, আর রোটেটরি মোশন। দেখো রোটেটরি মোশনে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফিক্সড অ্যাক্সিস। ওকে, ফিক্সড অ্যাক্সিস, যেরকম পৃথিবী তার নিজের অ্যাক্সিসের উপর ঘুরছে, কিন্তু অবশ্যই সে পৃথিবী 365 দিন একবার সে তার সূর্যকে প্রদক্ষিণ করছে, তাছাড়াও কি পৃথিবী নিজের অ্যাক্সিস চারদিকে ঘুরছে। সেই যে নিজের অ্যাক্সিস চারদিকে ঘোরা, সেটাই কি, সেটা রোটেটরি মোশন। আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে, যেরকম লাটিম, ধরো লাটিম আমরা ঘোরাচ্ছি, লাটিমটা ঘুরে কি দড়িটা বেঁধে আমরা হাতে নিই, হাতে নেওয়ার পর কি সেই একটা হাতের নির্দিষ্ট পয়েন্টের উপর কেন্দ্র করেই ঘুরে, কিন্তু ওই যে নির্দিষ্ট পয়েন্টের উপর কেন্দ্র করে নিজের অ্যাক্সিসটাকে মানে মেইন রেখে যে ঘুরছে, ওটাই কি, ওটাই রোটেটরি মোশন। তাহলে এবার দেখো সার্কুলার মোশনটা কি? সার্কুলার মোশনটা অনেকটা কি রোটেটরি মোশনের সাথে সিমিলারিটিস। কিরকম? সার্কুলার মোশনের একটা পয়েন্ট ফিক্স থাকে, যেরকম যদি বলি যে পৃথিবীর ক্ষেত্রে যদি বলি, পৃথিবীটা সূর্যকে একটা পয়েন্ট ধরে পুরো একদম 365 দিনে একবার প্রদক্ষিণ করে, তাহলে কি হবে? সেটা অবশ্যই সার্কুলারি মোশন হবে, সার্কুলার মোশন অথবা সার্কুলেটরি মোশন। ওকে, তাহলে রোটেটরি মোশন আর সার্কুলার মোশনের মধ্যে মানে দুটো আমরা মেইন জিনিস পেলাম, যে এক নম্বর হচ্ছে রোটেটরি মোশনে আমাদের অ্যাক্সিসটা ফিক্স থাকে, আর সার্কুলেটরি মোশনে আমাদের পয়েন্টটা ফিক্স থাকে। ওকে, তারপর চলে আসো অসিলেটরি মোশন। তাহলে আশা করি মোটামুটি সব চারটে ক্লিয়ার হলো। দেখো অসিলেটরি মোশন কি বলছে, দেখো অসিলেটরি মোশনটা তুমি সবসময় ভাববে যে আপ অ্যান্ড ডাউন। দেখো মনে রাখা মানে আমাদের বোঝার জন্য আপ অ্যান্ড ডাউন কেন ভাবছি, ধরো তুমি তোমার কোনো একটা বস্তু এমনভাবে গতিশীল হচ্ছে যে বস্তুর অনুর কোনো পরিবর্তন হবে না। ধরো তুমি পুকুরে সাঁতার কাটছো, পুকুর সাঁতার মানে কি, ধরো সাঁতারটা এইভাবে কাটছি, ধরো এটাকে তুমি যদি আপ ধরো তাহলে এটাকে তুমি ডাউন ধরতে হবে। তাহলে কি আমাদের বস্তুর অনু কোনো পরিবর্তন হচ্ছে, কিন্তু বস্তুর অনু কোনো পরিবর্তন না ঘটিয়ে বস্তুর যে গতিশীল হচ্ছে, সেই গতিশীল করার মুভমেন্টটাকে কি বলছে? অসিলেটরি মোশন। ওকে, অসিলেটরি আরেকটা এক্সাম্পল তাহলে পুরোপুরি ক্লিয়ার হবে। পেন্ডুলাম ঘুরি কি হচ্ছে, এই যে পেন্ডুলাম ঘুরি থাকে, এখান থেকে একবার আপ একবার ডাউন, এই যে আপ ডাউন উপরে এদিকে, মানে এই যে আপ ডাউনের যে বিষয়টা সেটা কি অসিলেটরি মোশন। ওকে, দেখো আপ ডাউন মানে তোমরা বুঝতে পারো যে আপ ডাউনটা মানে উপর নিচে। দেখো এখানে উপর নিচে বুঝলে হবে না, এখানে বুঝতে হবে কি, ধরো তুমি যে কোনো একটা ধরে নাও যে ওদিকটা আপ এদিকটা ডাউন, ঠিক আছে,
তাহলে পেন্ডুলাম, ঘড়ি, সাঁতার কাটা এগুলো সব কি অসিলেটরি মোশন। আর দেখো পরেরটা কি আছে, ভাইব্রেটরি মোশন। ভাইব্রেটরি মোশনটা মানে একদম কমন মোশন, যেরকম আমরা যেরকম বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস যেরকম তবলা, ওকে, তবলা, তারপর ড্রাম, সবগুলো কি ভাইব্রেটরি মোশন। তুমি বাড়িতে বসে একটা পরীক্ষা করতে পারবে, সেটা হচ্ছে একটা থালা নিয়ে থালাটাকে জোরে বাজাবে, বাজিয়ে তার উপর একটা ছোট পাতলা কাগজের পেপার রাখবে, দেখবে কাগজের পেপারটা লাফাচ্ছে, মানে কি ওই থালার উপর কি হচ্ছে, ভাইব্রেটরি মোশন হচ্ছে, যার জন্য ওই মোশনের দরুন কি হচ্ছে, ওই কাগজটা ওর উপর নড়ছে। ওকে, দেখো পিরিয়ডিক মোশনটা কি বলছে, কি বলছিলাম আমরা, পিরিয়ডিক মোশনটা হচ্ছে আমাদের হার্টবিট। ওকে, আমাদের হার্টবিট, দেখো আমাদের হার্টবিটটা কি হচ্ছে, আমাদের হার্টবিটটা নির্দিষ্ট সময় মানে 72 টাইমস কত মিনিট হচ্ছে, 1 মিনিটে 72 টাইমস আমাদের হার্টবিট হচ্ছে। ওই নির্দিষ্ট সময় পর গিয়ে আবার যদি সেই পর্যায়ে ফিরে আসে তাকে বলছে পিরিয়ডিক মোশন। দেখো আমাদের হার্টবিট হতে পারে, আরেকটা কি হতে পারে, আমাদের দেহের মধ্যে আছে, সেটা কি, সেটা হচ্ছে যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, মানে নিঃশ্বাস প্রশ্বাসের সময় তখন কি হচ্ছে, আমাদের আমাদের যে লাংস সেটা একবার এক্সপ্যান্ড হচ্ছে, মানে একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে। এই যে প্রসারিত সংকুচিত এটা কিন্তু একটা সময় মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে কিন্তু। ওকে, তাহলে সেটা কি হবে, সেটা পিরিয়ডিক মোশন হবে। মানে পিরিয়ডিক মোশন তাহলে কি বুঝলাম, একটা নির্দিষ্ট সময় পর পর যখন কোনো একটা মোশন হয়, বুঝতে পারলে, সেটা পিরিয়ডিক মোশন। আর নন পিরিয়ডিক মোশনটা কি, নন পিরিয়ডিক মোশনটা দেখো এটাও ঠিক ওই মোশনের মধ্যে, তাহলে পিরিয়ডিক আর নন পিরিয়ডিক মধ্যে একটাই মানে সিমিলারিটি, সেটা কি বলতো, রিপিটেড মোশন। দেখো এটাও রিপিটেড হচ্ছে, আমাদের রিপিটেড কি, আমাদের 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 যে লাংসটা সেটা একবার এক্সপ্যান্ড হচ্ছে, মানে একবার সংকুচিত, একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, রিপিটেড হচ্ছে। নন পিরিয়ডিকটা রিপিটেড আছে, কিন্তু এর মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে তুমি ধরো একটা বল নিয়ে তুমি বাউন্স করছো, ওকে, বলটা বাউন্স হচ্ছে, বাউন্সের উপরে যাচ্ছে, ধরো প্রথম বাউন্সে এটুকু গেল, সেকেন্ড বাউন্সে কত, সেকেন্ড বাউন্সে অবশ্যই তার থেকে কম ডিস্টেন্স অতিক্রম করবে, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু তোমার রিপিটেড হচ্ছে ঠিকই, কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু তোমার পিরিয়ডিক বরাবর হচ্ছে না। ওকে, সে কারণে এটাকে বলা হচ্ছে নন পিরিয়ডিক। আচ্ছা, এবার জানবো আমরা র্যান্ডম। র্যান্ডমটা কি, ধরো একটা র্যান্ডম মোশনটাকে ওরকম ধরনের মোশনের সাথে এক্সাম্পল ইয়ে করা হয়, যেরকম ধরো তোমার ফ্লাইং, ধরো একটা মাছি উড়ে যাচ্ছে, মাছি মশা মাছি যে উড়ার যে বিষয়টা, সেটা কি র্যান্ডম। ওকে, র্যান্ডম মাছি মশা, তারপর আর আর কি হতে পারে ভাবো, আর হচ্ছে তোমার দেখো মাছি মশা, আরটা কি, ধরো ফ্লাইং কাইট। ওকে, ফ্লাইং কাইটটা দেখো, ধরো তুমি যখন মানে বাইরে গিয়ে ধরো ঘুরে উড়াচ্ছ, সেই ঘুরে উড়ানোটা কি হবে, র্যান্ডম মোশনের মধ্যে পড়বে। ওকে, এবার দেখো ইউনিফর্ম মোশন। দেখো ইউনিফর্ম মোশনটা একদম ইজি, ধরো তুমি একটা স্ট্রেট লাইন টানো, ধরো একটা রাস্তা, চলো তো, ধরো এটা একটা রাস্তা, এই রাস্তার উপর তুমি রাস্তাটাকে সমান ভাগে ভাগ করলে, রাস্তাটাকে সমান ভাগে ভাগ করলে 1 2 3 4 সমান ভাগে ভাগ করলে, এবার যদি যিনি ড্রাইভার তিনি যদি এখান থেকে এটুকু ডিস্টেন্স যদি 5 সেকেন্ড অতিক্রম করে, আর এখান থেকে এটুকু ডিস্টেন্স যদি 5 সেকেন্ড অতিক্রম করে, তাহলে কি হবে, সেটাকে আমরা বলবো ইউনিফর্ম মোশন। মানে সমান সময়ের অবকাশে সমান দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা বলবো ইউনিফর্ম মোশন। আর নন ইউনিফর্ম মোশনটা ঠিক তার উল্টো, যদি সে সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম না করে, তাহলে তাকে আমরা কি বলবো, নন ইউনিফর্ম মোশন। তাহলে আমাদের মোশনের টোটালি একটা কনসেপ্ট ক্লিয়ার হলো, যে মোশন কত প্রকার হতে পারে এবং মোশন সম্বন্ধে একটা আইডিয়া হলো। এবার দেখো মোশনকে আলাদাভাবে যদি আমি ডাইমেনশনে হিসাব করি, তাহলে মোশনকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। দেখো এগুলো পড়বে, এগুলোর এক্সাম্পল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। আর দেখো ডাইমেনশন দেখে নাও একটু, দেখো ডাইমেনশনাল মোশনকে 3টে ভাগে ভাগ করা হয়, সেটা 1D 2D 3D। মানে অন ডাইমেনশনাল, দেখো আমরা অন ডাইমেনশনাল কাকে বলি, একটা স্ট্রেট লাইন, একে আমরা কি বলি 1D বা 1 ডাইমেনশনাল। 2D কাকে বলি, 2D আমরা অঙ্কে করেছি যে স্কোয়ার, তারপর রেক্টাঙ্গেল, ঠিক আছে, এগুলো সব 2Dর মধ্যে পড়ে। 2D মানে কি, যার মধ্যে একটা এক্স অ্যাক্সিস থাকবে, বা মানে দুটো অ্যাক্সিস থাকবে। আমরা অ্যাক্সিস কতগুলো জানি, 3টে, একটা এক্স ওয়াই জেড। 2Dর মধ্যে দুটো অ্যাক্সিস থাকবে, একটা এক্স একটা ওয়াই, বা অথবা একটা এক্স, মানে দুটো যে কোনো দুটো থাকলে সেটা কি হবে 2D হবে বা 2 ডাইমেনশন। আর একটা মানে সেটা যে কোনো একটা অ্যাক্সিস থাকবে, আর 3টে মানে সেটা কি হবে, সেটা 3টে অ্যাক্সিস থাকবে, সেটা কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোন মোশন হতে পারে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর সেটা মোশনটা হতে পারে, সেটা হচ্ছে যেটা বললাম যে গাড়ি, একটা স্টেলে আমার গাড়ি আছে, সেটা কি, সেটা যে কোনো এক্স বরাবর যাবে, নতুবা ওয়াই বরাবর, নতুবা জেড বরাবর, যে কোনো একদিকে যাবে, যে কোনো একটা অ্যাক্সিস বরাবর যাবে, তাহলে সেটা কি হবে, সেটা 1D বা 1 ডাইমেনশনাল মোশন। আচ্ছা, তাহলে হতে পারে 2D। দেখো 2Dটা মূলত সার্কুলার যে মোশনটা হয়, সার্কুলার মোশনটা 2D কভার করে। ওকে, আর প্লেন উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, তারপর পাখি উঠছে, সবগুলো কিসের মধ্যে পড়ে, সবগুলো 3Dর মধ্যে পড়ে, আমরা টোটাল 3টাকে কভার করছে। ওকে, এটা আমরা করলাম ডাইমেনশনাল হিসাব করে মোশনকে 3টে ভাগে ভাগ করা যায়। আশা করি কনসেপ্ট আমরা ক্লিয়ার হলো। এখন আমরা জানবো যে
এই এই যে মোশনের টার্মস রিলেটেড কিছু অংশ যেরকম ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এগুলো জানবো এবং এরপর আমরা অঙ্কে ফিরে যাবো। দেখো কি কি আছে এর মধ্যে প্রথম আমরা জানি টাইম কি, ডিস্টেন্স কি, ঠিক আছে। আমরা স্পিড মানে কি জানি, আমরা স্পিড মানে আমরা ডিস্টেন্স বাই টাইম। দেখো এটা স্পিড মানে আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। আরেকটা জানি আমরা কি, ভেলোসিটি। দেখো ভেলোসিটি মানেও বেগ, বাংলায় স্পিড মানেও বেগ, ঠিক আছে। দেখো ভেলোসিটি মানে কি জানি আমরা, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। দেখো ডিসপ্লেসমেন্ট মানে কি, বাংলায় কে বলে সরণ, ঠিক আছে। আর ডিস্টেন্স মানে দূরত্ব। দেখো স্পিড আর ভেলোসিটিতে একটাই ডিফারেন্স, সেটা কি ডিসপ্লেসমেন্টের ডিফারেন্স, ঠিক আছে। আর সব সেম, ডিসপ্লেসমেন্টের জন্যই এর নাম হচ্ছে ভেলোসিটি। এবার আমরা জানবো ডিসপ্লেসমেন্টটা কি। দেখো ডিসপ্লেসমেন্ট মানে যে কোনো শর্টেস্ট ডিস্টেন্স, মানে কি, ধরো তোমার এরকম একটা তুমি ইয়ে করলে, ধরো এটা তোমার 5, এটা তোমার 3 সাপোজ, ঠিক আছে। তোমার এখান থেকে কভার করে তোমার এখানে পৌঁছাতে হবে, ঠিক আছে। তুমি একটা লোক কি করলো, একটা ম্যান কি করলো, এখান থেকে এসে এখানে গেল, ঠিক আছে। এবার কি করলো, তাহলে এটা কি, এটা এটা তার ডিস্টেন্স, কত ডিস্টেন্স, 5 + 3 মানে 8 কিলোমিটার তার ডিস্টেন্স। তাহলে তার শর্টেস্ট ডিস্টেন্সটা কত হবে? দেখো শর্টেস্ট ডিস্টেন্স যদি এখান থেকে এখানে টানো, সেটা তার হচ্ছে কি শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এই যে শর্টেস্ট ডিস্টেন্স, এটা তার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। দেখো আবার যদি এরকম আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো একজন এখান থেকে এখানে আসলো, ঠিক আছে, আবার সে এখান থেকে এখানে ফিরে গেল, তাহলে তার কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হলো না, তার ডিসপ্লেসমেন্ট কত, 0। আর একটা দেখো, একটা সার্কুলার ক্ষেত্রে কি হয়, সবসময় ডিসপ্লেসমেন্ট 0 হয়। কারণ কি, কারণ ডিসপ্লেসমেন্ট মানে জানি তার একটা নির্দিষ্ট দিক থাকবে, সে এক নির্দিষ্ট দিকে যাবে, সে নির্দিষ্ট দিকে গিয়ে আবার যদি ফিরে আসে, তাহলে সে কোন দিকে গেল, সে কারণে এই ক্ষেত্রে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে। আর সার্কুলার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো সার্কুলারের বরাবরই কি হচ্ছে, তার সবসময় সে তার কোনো নির্দিষ্ট দিক থাকছে না। তুমি ধরো এখানে সে এরকম মানে এদিকে হলে তার এরকম, এখানে যদি থাকে সে বুঝতে তার মুখ কোন দিকে থাকছে, এদিকে থাকছে, মানে সবসময় তার কি হচ্ছে, সবসময় তার অভিমুখে চেঞ্জ হচ্ছে। আর অভিমুখে চেঞ্জ হওয়া মানে সেখানে কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। সেখানে সার্কুলার মোশনের ক্ষেত্রে ভেলোসিটি কত হয়, 0 হয়, কারণ এখানে ডিসপ্লেসমেন্ট 0। বুঝতে পারলে? তাহলে স্পিড আর ভেলোসিটির মধ্যে এই ডিফারেন্সটা মূলত ডিসপ্লেসমেন্টের জন্য হয়ে থাকে। আসলে ডিসপ্লেসমেন্টটা বুঝতে পেরেছো, হোয়াট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এবার দেখো আরো কিছু টার্মস আছে, যেরকম আমরা বলতে পারি যে ত্বরণ, মন্দন, যেগুলো পড়েছি আমরা। দেখো ত্বরণটা কি বলতো, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ঠিক আছে। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণের, দেখো ত্বরণটা যদি আমরা বলি, ত্বরণ হচ্ছে অ্যাক্সেলারেশন, ত্বরণ ইংরেজি অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে। একটা গাড়ি যাচ্ছে ধরো 15 কিলোমিটার/আওয়ার বেগ, ঠিক আছে। সেই গাড়িটা 5 সেকেন্ডের মধ্যে 20 কিলোমিটার/আওয়ার বেগ হয়ে গেল, তাহলে তার অ্যাকচুয়ালি চেঞ্জ কত হলো, তার 5 কিলোমিটার চেঞ্জ হলো। 5 কিলোমিটার কত সময়ের মধ্যে চেঞ্জ হয়েছে, বললাম কত, 15 কিলোমিটার বেগে যাচ্ছে, তারপরে চেঞ্জ করলো 5 সেকেন্ডের মধ্যে তার বেগ হয়ে গেল 20 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তাহলে তার বেগ কত বেড়েছে, 5 কিলোমিটার/আওয়ার বেড়েছে, কত সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে। এই যে 5 কিলোমিটার/আওয়ার বেড়েছে কত সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে, তাহলে 1 সেকেন্ড কত বাড়বে, সেটাই হচ্ছে তার অ্যাক্সেলারেশন, মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। অ্যাক্সেলারেশন মানে আমরা কি জানি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। যদি তার চেঞ্জ ইন ভেলোসিটি, যদি তার প্রাথমিক বেগ, মানে গাড়িটা ধরো এই যাচ্ছে কত 15 কিলোমিটার/আওয়ার বেগে, প্রাথমিক বেগকে যদি আমরা ইউ ধরি, ঠিক আছে, প্রাথমিক বেগকে যদি আমরা ইউ ধরি, এবং তার তার এখন 5 সেকেন্ড পরে তার বেগটা কত হয়েছে 18, সেই 18টাকে যদি আমরা ভি ধরি, ঠিক আছে, তাহলে কি হবে এখানে বলো তো ক্যালকুলেশনটা, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে আমরা অঙ্কটা করে নিই। দেখো কি হলো বিষয়টা, প্রথম তার বেগ ছিল, ধরো সাপোজ প্রথমে তার বেগ ছিল 18, আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। নেক্সট কত হলো 36, কত সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে। ওকে, তারপরে এখানে 5 সেকেন্ড, এইগুলো সব 18 কিলোমিটার/আওয়ার, কিন্তু সব কিলোমিটার/আওয়ার আছে, তাহলে আমাদের এগুলো সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 18টাকে সেকেন্ডে নিয়ে আসলে কি হবে, 18কে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে, এখানে 5 হবে, 5 মিটার/সেকেন্ড। আর এটা এখানে যদি নিয়ে আসি তাহলে কি হবে, এটা 5/18, 18 36, 5 × 10, তাহলে এটা আমাদের ভি, এটা আমাদের ইউ। ভি মানে মনে রাখবো, দেখো আমাদের লেটারের ক্ষেত্রে কি হয়, ইউটা আগে আসে না ভিটা আগে আসে, অবশ্যই ইউটা আগে আসে। তাহলে ইউ মানে ভাববে প্রাথমিক বেগ, প্রথমে যেটা ঘুরে যাচ্ছে, ভি মানে অন্তিম বেগ। ওকে, তাহলে আমাদের এখানে সূত্রটা ভি মাইনাস ইউ, ভিটা কি অন্তিম বেগ, অন্তিম বেগ কত এখানে 10,
ঠিক আছে, 10 আর প্রাথমিক বেগ 5/5 হচ্ছে 5/5, 5 কেটে গেল 1। ওয়ানটা কি হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তাহলে অ্যাক্সিলারেশন বা ত্বরণের ইউনিট কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার কিভাবে হচ্ছে, দেখো চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটির ইউনিট কি আমরা জানি মিটার পার সেকেন্ড। তাহলে কি ভেলোসিটি যদি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড আছে, টাইমের জন্য সেকেন্ড, তাহলে কি হবে মিটার বাই সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ইউনিটটা ঠিক এভাবে আসছে। ঠিক আছে, দেখো ত্বরণের উল্টো হচ্ছে কি মন্দন, সবাই জানি ত্বরণের উল্টো কি মন্দন। মন্দনটাকে সবসময় ভাববে অঙ্ক করার সময়, অঙ্ক করাবো পরে, মন্দন কিন্তু সবসময় মাইনাস হয়, নেগেটিভে চিহ্নিত হয়। কিরকম, ধরো একটা গাড়ি যাচ্ছে, গাড়িটাকে ব্রেক করছিল ড্রাইভার, তাহলে কি হবে সে তার বেগ আস্তে আস্তে কমছে, এই যে বেগ তার কমছে, এই কমাটাই কি মন্দন। ঠিক আছে, বেগ বাড়াটা হচ্ছে সময় সাপেক্ষে, বেগ বাড়াটা হচ্ছে ত্বরণ, আর বেগ কমাটা হচ্ছে মন্দন। মন্দন সবসময় আমরা মাইনাসে চিহ্নিত করি। যদি সাপোজ এটা মন্দন হতো তাহলে এটা কি হতো বলতো অ্যান্সারটা -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদি এটা মন্দন হতো। ঠিক আছে, সবসময় এটা খেয়াল রাখে মাইনাসটা, অঙ্ক করার পুরোপুরি ক্লিয়ার হবে, আশা করি একটু ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানবো এখন অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি। দেখো অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ স্পিড মানে একটা বলে দিচ্ছি তোমাদের, অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, আর অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে একদম সেম জিনিস, শুধু এখানে টোটাল ওয়ার্ডটা আসবে। স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, আর ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এটা হচ্ছে অ্যাভারেজ বের করো। এবার দেখো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের মানে মোশন রিলেটেড কিছু কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা যাবো, এখন অঙ্কে যাব। ওকে, অঙ্কের পর আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো যেগুলো এর থেকে আসতে পারে। দেখো তাহলে অঙ্কের ক্ষেত্রে তোমাদের মূলত 3টে থেকে 4টে সূত্র মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, প্রথম একটা অঙ্ক হচ্ছে তোমার v ইকুয়ালস টু u প্লাস এটি। ঠিক আছে, 2 নম্বরটা হচ্ছে v স্কোয়ার সমান সমান u স্কোয়ার প্লাস 2st। ঠিক আছে, মানে টিটা সেম থাকবে, v স্কোয়ার সমান সমান u স্কোয়ার প্লাস 2st। ওকে, 2a, সরি এখানে as হবে, 2as মানে কি টিটা, মানে তোমার এখানে 2as মানে এটা টিটা উঠে যাবে, এখানে 2as হবে, মানে এখানে তোমার টির জায়গায় এখানে কি হচ্ছে, টির জায়গায় 2s হবে, টির জায়গায় এখানে কি হচ্ছে, টির জায়গায় এখানে তোমার 2s হচ্ছে, মানে জাস্ট এটা বোঝার জন্য। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রটা কি দাঁড়ালো v ইকুয়ালস টু u প্লাস এটি, আর সেকেন্ডটা v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, আর 3 নম্বরটা দেখো s ইকুয়াল টু u প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, আর 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা যেটা তখন বললাম যে চেঞ্জ ইন মানে অ্যাক্সেলারেশন, যে সূত্রটা বললাম অ্যাক্সেলারেশন মিনকে আমরা কি জানি, অ্যাক্সেলারেশনটা আমরা এ ধরবো। অ্যাক্সেলারেশন মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, মানে v অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই t। ওকে, মূলত এটা মানে s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, s ইকুয়াল টু আচ্ছা s ইকুয়াল টু ut, আচ্ছা ut হবে ut প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ut প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে v ইকুয়ালস টু u প্লাস এটি, s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, আর v স্কোয়ার সমান সমান u স্কোয়ার প্লাস 2as, আর a ইকুয়ালস টু v মাইনাস u বাই t। এগুলো মূলত সূত্র। ঠিক আছে, এবার এই সূত্রের উপর বেস করে আমরা কিছু অঙ্ক করবো। দেখো অঙ্কগুলো খাতায় আমি লিখেছি, অঙ্কগুলো খাতায় যেহেতু লিখেছি, দেখো অঙ্কগুলো আমি তোমাদের বলছি। ঠিক আছে, অঙ্কগুলো এখানে লিখছি না, আমি বলছি এখানে। দেখো এখানে বলছে, প্রথম অঙ্কটা বলেছে একটি ট্রেন 90, প্রথম অঙ্কটা যে একটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু করে। প্রথমে আমাদের জানতে হবে এই সূত্রগুলো, আর সেকেন্ড আমাদের বুঝতে হবে যে কি, সেকেন্ড বুঝতে হবে যে আমাদের এই প্রশ্নে কি কি পুট করেছে। দেখো একটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো। ঠিক আছে, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, মানে প্রথম অঙ্কটা কি বলেছে আমাদের, প্রথম অঙ্কটা বলে দিয়েছে এখানে ত্বরণ মানে কি, ত্বরণ মানে কি অ্যাক্সিলারেশন, এ বলে দিয়েছে। যেগুলো বলবে সেগুলো নর্মালি লিখে ফেলবো, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরটা কি বলেছে, যাত্রা শুরু করে 6 সেকেন্ড ধরে যাত্রা করলো। দেখো 6 সেকেন্ড ধরে যাত্রা করলো, তাহলে টাইমটা কি এখানে,
টাইমটা 6 সেকেন্ড। ওকে, গাড়িটির ভেলোসিটি কত? দেখো গাড়িটির ভেলোসিটি মানে কি, দেখো একটা গাড়ি 4 মিটার পার সেকেন্ডের ত্বরণে যাত্রা শুরু করলো, ঠিক আছে, তার মানে তার প্রাথমিক বেগ কত ছিল? সে গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, গাড়িতে ড্রাইভার ঢুকে স্টার্ট দিল এবং সে 4 মিটার পার সেকেন্ডের ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো। তাহলে গাড়িটার প্রাথমিক যে বেগটা কত ছিল? প্রাথমিকটা 0 ছিল। তাহলে প্রাথমিক বেগ আমরা কি জানিয়েছিলাম? প্রাথমিক মানে প্রথমে লেখাটা কি আসে? ইউ আসে। তাহলে ইউটা কি? প্রাথমিক বেগ। তাহলে ইউ সমান কি জানি আমরা এখানে? ইউ সমান 0। তোমাদের এখানে ইউ আর ভিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ কি? কারণ ইউ আর ভিটাই গুলিয়ে যায়। আর আমাদের বের করতে হবে কি? বের করতে হবে গাড়ির ভেলোসিটি বা ভি বের করতে হবে। তাহলে আমরা এই টার্ম থেকে কোন সূত্রটা আনতে হচ্ছে? দেখো এই সূত্রটা আমাদের আসছে অঙ্কটা সলভ করার জন্য। কি আছে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এডি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এডি। ওকে, এবার ইউর ভ্যালু কত? 0। আর এ কত? 4 ইন্টু 6। তাহলে কত হচ্ছে? 20 4 24 মানে 24 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি ইউনিট কত? মিটার পার সেকেন্ড। 24 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো, এবার এখানে বলছে যে 1 নম্বরের একটা পার্ট। আর 2 নম্বর দেখো, 2 নম্বর বলছে গাড়িটির এই সময়ের মধ্যে গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে। দেখো তাহলে কোন সময়ের মধ্যে? 80 সময় 6 মানে 6 সেকেন্ড সময়ের মধ্যে গাড়ি কতটা দূরত্ব অতিক্রম করবে মানে কি? গাড়িটা কতটা তার ডিসপ্লেসমেন্ট যাবে, মানে কতটা সরণ হবে। সরণ মানে ডিসপ্লেসমেন্ট আমরা এইটা কি জানি? এস। এস ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এস ইকুয়াল টু কি লিখবো এখানে? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা ইউ কত পেয়েছি? এখানে দেখো ইউ কত? প্রাথমিক বেগ কত? এখানে 0। টি কত? এখানে টি 6। দেখো টিটা এরকম হবে, টিটা যোগটা সেম মনে হচ্ছে, প্লাস হাফ ইন্টু এ কত? এখানে এ হচ্ছে 4 আর টি স্কয়ার মানে 6 স্কয়ার ইন্টু 6 ইন্টু 6, এটা 0 হয়ে গেল। তাহলে 0 প্লাস 2 দুগুণে 4 কত হচ্ছে? এখানে 0 প্লাস 2 দুগুণে 4, তাহলে 7 দুগুণে 12, 12 ইন্টু 6 6 কত? 72। তাহলে 72 মিটার গাড়িটা গেল, মানে 6 সেকেন্ডের মধ্যে। গাড়িটা ত্বরণ যদি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় এবং গাড়িটা যদি 6 সেকেন্ড চলে, তাহলে সেই গাড়িটা কতটা দূরত্ব যাবে? 72 মিটার। ক্লিয়ার হলো অঙ্কটা? দেখো সেকেন্ড প্রবলেমে আমরা যাবো। তোমাদের এই লেভেলের অঙ্ক দিলে অবশ্যই পারবে যদি তোমরা সূত্রগুলোকে আয়ত্ত রাখো। এখানে অঙ্কের মধ্যে কিছু নেই, অঙ্কের মধ্যে সব দিয়ে দেবে, তোমাকে যদি একটা জিনিস দেবে না, সেটা তোমাকে বের করতে হবে এবং কোন সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে সেটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, তার জন্য অবশ্যই এই 3টে থেকে। দেখো বন্ধুরা, এতক্ষণ যেটা আমরা জানলাম যে কোনো বস্তু যদি স্ট্রেট লাইন বরাবর যায়, সেক্ষেত্রে আমরা কি করলাম? সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলো মেনটেন করে আমরা অঙ্কগুলো সলভ করতে পারলাম, যেক্ষেত্রে অ্যাসেলারেশন বা ত্বরণ ছিল আমাদের এ ধরেছিলাম। ঠিক আছে, এখন দেখো, এখন যদি কোনো বস্তু মানে উপর থেকে নিচেই পড়ে পৃথিবী পৃষ্ঠে, সেটা কিসের জন্য পড়ে? সেটা আমরা সকলেই জানি, সেটা অভিকর্ষ মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের দরুন সেটা নিচেই পড়ে। এবং এই গ্র্যাভিটেশনাল ফোর্সের দরুন নিচেই পড়ার সময় তার একটা অ্যাসেলারেশন তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, সেই সময় কি হবে? সেই সময় এটা চেঞ্জ হয়ে, এখানে আর কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র এটা এর জায়গায় কী হবে? এর জায়গায় জি হবে। যেটাকে কি, জিটাও কিন্তু এক প্রকার ত্বরণ, যে ত্বরণটা কি? অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, আর কোনো চেঞ্জ নেই। এবং এই জি ভ্যালুটা অবশ্যই মনে রাখবে, জি ভ্যালুটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে এক্ষেত্রে কীরকম অঙ্ক দিতে পারে? দেখো এই অঙ্কগুলো আরও বেশি সহজ হবে, কারণ তোমরা জির ভ্যালুটা অলওয়েজ তোমরা মনে রাখবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কীরকম অঙ্ক দিতে পারে? ধরো উপর থেকে একটা বস্তু মাটিতে পড়লো, ঠিক আছে, তাহলে উপর থেকে যখন কোনো একটা বস্তু মাটিতে পড়ে, সেক্ষেত্রে প্রাথমিক বেগ কত? তার 0। ঠিক আছে, সেটা কত সময় ধরে পড়লো? সেটা ধরো টি বলে দিলো, সেটা 5 সেকেন্ড ধরে পড়লো। ঠিক আছে, সেটা কত বলে দিলো? টি সমান 5 সেকেন্ড ধরে পড়লো। ঠিক আছে, বের করতে হবে তার ফাইনাল ভেলোসিটি বা ভি বের করতে হবে। ভি সমান আমাদের বের করতে হবে, আমরা তো জি তো জানি আমরা কত, জি ইকুয়ালস 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি জানি আমরা? আর আমরা ইউটা মানে প্রাথমিক বেগ, ধরো তুমি এই মানে এটাকে এখানে ধরে ফেলছো নি, যাদের প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ অলওয়েজ কি? 0। ঠিক আছে, তাহলে ইউটা কী হবে? এখানে ইউটা 0 হবে। এবার আমরা এই সূত্রটা মেনটেন করে দেবো অঙ্কটা। ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। ভি কত? এখানে ভিটা বের করতে হবে আমাদের। ইউর ভ্যালু 0 আর জির ভ্যালু 9.8 ইন্টু টি কত? এখানে 5। দেখো অ্যান্সার কত হবে? 40 5 9 45 কত? 49.0 মানে 49 মিটার পার সেকেন্ড। মানে সে 49 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কী করবে? মাটিতে এসে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম যে কোনো বস্তু ধরো উপর থেকে তুমি ফেলছো, তাহলে তার প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ অলওয়েজ কী হবে? 0 হবে। ঠিক আছে, এবং তুমি কী করছো? তুমি তাহলে এটা জানলাম। আরেকটা জিনিস তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে
যে এটা তো জানছো যে এখানে এই জায়গায় জি হবে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ধরো তুমি কোনো বস্তু মাটি থেকে উপরের দিকে ছুঁড়ে মারছো, মানে পৃথিবীর অভিকর্ষের বিপরীতে তুমি কাজ করছো, তাহলে তার ক্ষেত্রে অ্যাসেলারেশনটা কী হবে, অ্যাসেলারেশনটা হবে মাইনাসে, মানে মাইনাস ধরো তুমি মাইনাস সামথিং, মাইনাস তুমি জি ধরো মাইনাস জি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। মানে অভিকর্ষের বিপরীতে অ্যাসেলারেশন তৈরি করলে কী হবে, তার অ্যাসেলারেশনটা মাইনাসে হবে। আর অভিকর্ষের দিকে মানে তুমি ধরো এখান থেকে মুটকিটা ফেললে, তাহলে অ্যাসেলারেশনটা কী হবে, অ্যাসেলারেশনটা অবশ্যই হবে প্লাসে, ঠিক আছে। তাহলে কোনো মানে কোনো বেগের বিরুদ্ধে কাজ করতে পারলে আমাদের একটা কনসেপ্ট আসলে যে কোনো বেগের বিরুদ্ধে কাজ করলে তার যে অ্যাসেলারেশনটা তৈরি হয় সেটা কী হয়, সেটা অলওয়েজ নেগেটিভ হয়। যেরকম আমরা কি জানলাম, গাড়ির ড্রাইভার ব্রেক করছে, ব্রেক করে গাড়িটাকে থামানোর চেষ্টা করছে, কি গাড়ির গতির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছে। এই যে বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছে, এটা তার দরুন অ্যাসেলারেশনটা কী হবে, মাইনাসে ছিল, আমরা আগে শিখেছি। আর এখন কি হচ্ছে, এখন পৃথিবীর অভিকর্ষের বিপরীতে আমরা কাজ করার চেষ্টা করছি, তার দরুন অ্যাসেলারেশনটা কী হবে, অ্যাসেলারেশনটা মাইনাস হবে। অবশ্যই দুটো জিনিস খেয়াল রাখবে, পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে পৃথিবীর অভিকর্ষে একটা বল ছোড়া হলো, তাহলে তার অ্যাসেলারেশন কিসে হবে, এরকম আসতে পারে পরীক্ষা। জাস্ট কনসেপ্টটা তোমরা টোটালি ক্লিয়ার রাখবে, তাহলে কোনো সমস্যার সম্মুখীন তোমাদের পড়তে হবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই, অঙ্কটা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর কি বলছে, 2 নম্বর অঙ্কে বলছে যে একটি ট্রেন 90 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। আচ্ছা বলো, গাড়ির ড্রাইভার ব্রেক করলো এবং তার মন্দন হলো -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নির্ণয় করতে হবে গাড়িটি কত দূরে গিয়ে থামবে, মানে ট্রেনটি কত দূরে গিয়ে থামবে, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি, প্রথমে আমাদের দেখো এখানে কি কি ডেটা দিয়ে আছে, ডেটাগুলো আমাকে প্রথমে এখানে লিখতে হবে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কোন মানে ফর্মুলাটা ইউজ করে আমাদের বের করবো। দেখো এখানে কি দিয়েছে, ডেটা প্রথম ডেটা দিয়েছে, দেখো জানতে হবে আমাদের এখানে 90 কিলোমিটার পার আওয়ারটা দিয়েছে, এটা প্রাথমিক বেগ না অন্তিম বেগ। দেখো গাড়িটি চলছে, মানে সরি ট্রেনটি চলছে, তারপর কি হচ্ছে, তারপর ব্রেক কষলো, মানে ট্রেনটি চলছে, এটা তার কি বেগ, নর্মালি চলছে, এটা তার প্রাথমিক বেগ সে চলছে এবং এক সময় পর গিয়ে সে থামবে, তাহলে সেটা কি হবে, তার অন্তিম বেগ হবে। মানে অন্তিম বেগটা কি বলেছি, ভি, তাহলে এখানে ভি 0 হচ্ছে। দেখো তাহলে এখানে ভি সমান 0 হচ্ছে, ইউ সমান বলা আছে এখানে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে 90কে আমরা যদি ভাঙাই তাহলে কি হবে, মানে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ এখানে অ্যাক্সেলারেশন মানে নেগেটিভ অ্যাক্সেলারেশন যে বলেছে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে আসবো, তাহলে 5/18 দিয়ে ডিভাইড করতে হবে, 590 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমাদের এখানে আর কি বলেছে, অ্যাক্সেলারেশন বলে দিয়েছে নেগেটিভ অ্যাক্সেলারেশন, আমরা সেটাকে এ দিই 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। দেখো আমাদের ভি মানে আমাদের ভি ইউ এ তিনটেই আছে, বের করতে হবে এস। দেখো তাহলে কোন সূত্রটা আমাদের দেখতে হবে, দেখো ভি ইউ এস তিনটে আছে, পড়ে আছে কি আমাদের সরি এটা আমাদের এসটা বের করতে হবে। দেখো এখানে তিনটে টার্মে আছে, আমাদের এসটা বের করতে হবে, মানে কি, তাহলে আমাদের এই সূত্রটা আমাদের এখানে করতে হবে। দেখো যদি এই সূত্রে করো তাহলে দেখো এখানে টিটা কিন্তু এখানে দিয়ে আনি, টিটা দিয়ে থাকলে অবশ্যই আমরা এই সূত্র করতে পারতাম ওগুলো, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম বুঝতে হবে যে কোন কোন জিনিসগুলো দিয়েছে, এখানে কোন কোন ডেটাগুলো দিয়েছে, এবং সেই ডেটার ভিত্তিতে আমরা কোন সূত্রটা করলে আমাদের অঙ্কটা মিলছে, এটা অবশ্যই ভাবতে হবে। তাহলে এই সূত্রটা আমরা পাতি এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো ভি স্কোয়ার কত এখানে 0, তাহলে 0 স্কোয়ার ইউ কত এখানে 25 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা কত বলেছে, এখানে এটা বলেছে 0.5, আর এসটা আমাদের বের করতে হবে। দেখো 0.5 কিন্তু -0.5, ওকে, এখানে -0.5টা এখানে ব্র্যাকেটে দিয়ে দাও যেহেতু মাইনাস আছে। তাহলে 25 এর স্কয়ার করলে কত, 625 625 হয়, 625 তুমি এবার শেষ কত হবে -625, আর এখানে কত থাকছে 0.5 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত হবে, সেটা 1 হবে, মানে -1 হবে, যেহেতু এটা মাইনাস আছে তাহলে -1 এর সাথে s গুণ হলে কত হবে, -s হবে, তাহলে -s, ঠিক আছে। তাহলে এই মাইনাস যদি কেটে যায় তাহলে s কি দাঁড়ায় 625, ওকে। তাহলে s কত দাঁড়ালো 625 কি হবে, এটা মিটার হবে। তাহলে ট্রেনটা যদি তার গতিবেগ 90 কিলোমিটার পার আওয়ার থাকে এবং ট্রেনটার উপর যদি 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন প্রয়োগ করা হয়, তাহলে ট্রেনটা 90 মিটার পরে গিয়ে ট্রেনটা স্থির হবে বা থামবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের অঙ্ক এর উপর ডিবেট করে প্রচুর অঙ্ক হতে পারে, কিন্তু আমাদের মেইনলি 4টে বা 3টে সূত্র মনে রাখতে হবে, এবং আমাদের কোনটা কি সেটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আরেকবার লাস্ট বলে দিচ্ছি, ভিটা হচ্ছে কি অন্তিম বেগ, যেহেতু ইউর পরে ভি আসে সেহেতু ভিটা কি অন্তিম বেগ, আর ইউটা কি প্রাথমিক বেগ, ওটা মনে রাখার জন্য বললাম যে ইউর পরে ভি আসে, জাস্ট মনে রাখার জন্য। আর এটা কি আমাদের অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, ঠিক আছে, টিটার সময়। আর এসটা কি, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ঠিক আছে। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হলো।
এবার আমরা জানবো যে এর উপর ডিপেন্ড করে কোন কোন অঙ্ক, মানে অঙ্ক বলতে কোন কোন এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। দেখো আমরা প্রথমেই শিখলাম যে মোশনটা কি, এবং মোশন 10 প্রকার সেটা শিখলাম, এবং ডাইমেনশনাল সেটা আবার 3 প্রকার। এর মধ্যে মেইনলি যেসব এমসিকিউগুলো আসে সেটা হচ্ছে, ধরো এরকম বললো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে এটা কোন মোশন? অবশ্যই কি হবে, এটা সার্কুলেটরের মোশন হবে। ঠিক আছে, আমি একটা বললাম, এর উপর কিন্তু ডিপেন্ড করে অন্য আরও অনেক কিছু আসতে পারে। যেরকম আরেকটা যদি বলি আমি, মনে করো ধরো আরেকটা বললাম কি, হ্যাঁ পেন্ডুলাম। পেন্ডুলামটা কী হবে? অসিলেটরি মোশন হবে। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন আসতে হবে তোমাদের। মেইনলি আমাদের তো পরিচিত গিয়েছি, তোমাদের মেইনলি মনে রাখতে হবে প্রত্যেকটা মোশনের কনসেপ্ট মনে রাখতে হবে। কনসেপ্ট মনে রাখলে অবশ্যই যেটা তোমাদের দেবে এক্সাম্পল, সেটা তুমি অবশ্যই সেখানে কনসেপ্ট অনুযায়ী বের করে নিতে পারবে। আচ্ছা, তারপর 2D 3D পড়লাম, যেটা পাখি উঠছে আকাশ দিয়ে, সেটা কোন মোশন? সেটা কোন ডাইমেনশনের মধ্যে পড়বে? 3D ডাইমেনশনাল মোশনের মধ্যে পড়বে। ঠিক আছে, গাড়ি যাচ্ছে, সেটা 1D। ঠিক আছে, সার্কুলার মোশন অলওয়েজ সার্কুলার মোশন ইজ এ 2 ডাইমেনশনাল মোশন, এটা মনে রাখবে। সার্কুলার মোশন অলওয়েজ 2 ডাইমেনশনাল মোশন, মানে এগুলো পরীক্ষা আসতে পারে। আর 3 নম্বর কি বললাম আমরা? 3 নম্বর বিভিন্ন ধরনের বেসিক টার্ম বললাম, যেরকম পরীক্ষা আসতে পারে যে ত্বরণের ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, মিটার পার সেকেন্ড মনে রাখবে। আর বিশেষ করে এরকম অঙ্কগুলো পরীক্ষা দিয়ে থাকে এখন, অঙ্কগুলো দেবে। তাহলে আজকে আমাদের ক্লাসটা মোটামুটি ক্লিয়ার হলো, মানে একটা কমপ্লিট ক্লাস হলো। এই ক্লাসটা এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে নিউটনের যে ফার্স্ট সেকেন্ড থার্ড ল আছে, ওই ল বিষয়ে আমরা আলোচনা করবো, এবং ওর উপর ডিপেন্ড করে কোন কোন অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা অবশ্যই সলভ করবো। কারণ এখন রেলের গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, অঙ্কের উপর খুবই জোর দিচ্ছে, সেটা তোমরাও জানো, পরীক্ষা দিচ্ছ। অঙ্কটা আমাদের সবসময় ফলো করতে হবে, বিশেষ করে ফিজিক্সের অঙ্ক। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক বন্ধুরা, নেক্সট দিন দেখা হবে। ওকে, বাই, টেক কেয়ার।